স্বাগত স্টার নিউজ লাইভে। দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে এই পুরো 1 ঘন্টা জুড়ে জানিয়ে দেব। এছাড়া বেশ কিছু সংবাদ যেগুলো সরাসরি ঘটমান থাকবে সেগুলোও কিন্তু আমরা সরাসরি জানিয়ে দেবো আপনাদেরকে এই বুলেটিনে। দর্শক, আপনারা জানেন যে আজকে কক্সবাজার গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে তার সহধর্মিণীও সেখানে রয়েছেন। বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গেছেন তিনি এবং এর মধ্যে খাল কাটা কর্মসূচিও রয়েছে। এ বিষয়ে বিস্তারিত খবর জানবো, আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ সেখানে রয়েছেন। জাকারিয়া, আপনার সাথে যুক্ত হতে চাই এবং জানতে চাইব যে জাকারিয়া, বৃষ্টিবিঘ্নিত দিন ছিল সারাদিনই মোটামুটি, এবং এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান কি কর্মসূচিতে অংশ নিতে পেরেছেন, কখন কক্সবাজারে পৌঁছেছেন এবং আজকে তার কর্মসূচির মধ্যে কি রয়েছে, এর মধ্যে কোন কোন কর্মসূচিগুলো এরই মধ্যে তিনি কার্যক্রম শুরু করে দিয়েছেন, একটু বিস্তারিত জানাবেন জাকারিয়া। আছি পাতলি খাল এলাকায়, পিএম খালিতে। কিছুক্ষণ আগে আমরা যেটি দেখলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান এই পাতলি খাল পুনঃখনন কর্মসূচি তিনি উদ্বোধন করলেন এবং এখন কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তিনি এই যে পাতলি খাল এলাকাতেই যে মঞ্চটি করা হয়েছে, এখানে যে পথসভার আয়োজন করা হয়েছে, এইখানে তিনি আসছেন এবং এখানে তিনি এই মানে সাগর তীরের জনপদের মানুষের সামনে তার দেয়া যে প্রতিশ্রুতি, যে ওয়াদা ছিল, সেটি তিনি এখানে সম্পন্ন করলেন, সেটি উদ্বোধন করলেন এবং পরবর্তীতে কক্সবাজারবাসীর সামনে তার নিজের যে পরিকল্পনা, একটি সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি, সেগুলো তিনি তুলে ধরবেন। এবং একটু বলে রাখি যে আজকের এই প্রকৃতির যে বৈরিতা, সেই বৈরিতা উপেক্ষা করে তিনি এসেছেন শুধুমাত্র তা জনগণের কাছে দেয়া তার যে প্রতিশ্রুতি, তার যে ওয়াদা, সেই ওয়াদা দেওয়ার জন্য, রক্ষা করার জন্যই তিনি এসেছেন কক্সবাজারে। 20 বছর পর তিনি এই কক্সবাজারে এলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সফর কক্সবাজারে। আজকের দিনব্যাপী যে তার কর্মসূচি রয়েছে, এখানে প্রথম কর্মসূচি হিসেবে তিনি এই যে পাতলি খালের পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন। এরপরে তিনি এখান থেকে ডুলা হাজরা যাবেন, সেখানে সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং এরপরে যে মালুমখালী আছে সেইখানে তিনি তার আরেকটি যে কর্মসূচির উদ্বোধন, সেটি তিনি করবেন, বৃক্ষরোপণ উদ্বোধন করবেন। অর্থাৎ একটি সবুজ বাংলাদেশ যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই বাংলাদেশ বিনির্মাণের প্রথম ধাপ হিসেবেই কিংবা সেই কর্মসূচি বা কার্যক্রমের অংশ হিসেবেই তিনি আজকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এই কক্সবাজার থেকে। এরপরে তিনি চলে যাবেন চকরিয়াতে, সেখানে 24শে জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের বাড়িতে তিনি যাবেন, তার পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরে পেকুয়াবাসী দীর্ঘদিনের লালিত স্বপ্ন পেকুয়া পৌরসভা এবং পৌরসভার তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন এবং পরে চকরিয়া জনসভায় তিনি অংশ নেবেন, রাজনৈতিক জনসভা অংশ নেবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই পাতলি খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন শেষে এই যে পথসভা, সেই পথসভায় তিনি এসেছেন। দেখতে পাচ্ছি তিনি হাত নেড়ে, আমার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি, তিনি হাত নেড়ে এখানে যারা উপস্থিত নেতাকর্মী এসেছেন, এলাকাবাসী এসেছেন, তাদেরকে উদ্দেশ্যে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শকদেরকে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সামনে, স্টার নিউজের যারা দর্শক রয়েছেন তাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই বৈরিতা, এই বৃষ্টি উপেক্ষা করে তিনি এসেছেন এই বন্দর, এই সমুদ্র তীরের নগরী কক্সবাজারে। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষা, প্রত্যাশার এক বড় প্রাপ্তি আজ পূরণ হতে চলেছে। অতীতের ঐতিহ্য এবং সম্ভাবনা, এই দুয়ের মেলবন্ধন করতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা এই কক্সবাজারে উন্নয়ন এবং অগ্রগতির যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, অর্থাৎ সারা বাংলাদেশের উন্নয়নের যে মানচিত্র তিনি রচনা করতে তার যে প্রতিশ্রুতির কথা নির্বাচনের আগে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবতার অধ্যায়ে পরিণত তিনি করে চলেছেন। অর্থাৎ
কক্সবাজার যেরকম সাগর বেষ্টিত সমুদ্র সৈকত বেষ্টিত একটি নগরী, আমরা যেটি জানি যে সাগরের ঢেউ প্রতিদিনই নতুন নতুন গল্প নিয়ে তীরে ফিরে আসে, ঠিক তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানও বারে বারে জনগণের দুয়ারে যাচ্ছেন। গ্রাম থেকে গ্রামান্তরে তিনি ছুটে চলেছেন উন্নয়ন অগ্রযাত্রার সেই পরিকল্পনা এবং তার বাস্তবতায় পরিণত করার জন্য। সেই ধারাবাহিকতার তার আজকের এই সফর বন্দরনগর এবং সমুদ্রের নগরী, সমুদ্রের সৈকতের জনপদ কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান পাতলিখাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এই পথসভায় অংশ নিয়েছেন এবং এই পথসভার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমাদের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে। সত্যিকার অর্থে একটি বদলে যাওয়া বাংলাদেশের গল্প সূচনা আজকে তিনি এই কক্সবাজারবাসীর সামনে তুলে ধরবেন। এবং আমরা যেটি বলছিলাম আজকে এখানে যারা কক্সবাজারবাসী যারা ছিলেন তারাও বলছিলেন এই বৈরিতা কিংবা এই বৃষ্টি তাদের কোনো ধৈর্যচ্যুতি কিংবা তাদের কোনো ধরনের বাধা তৈরি করতে পারেনি, বরং প্রধানমন্ত্রীর আগমন তাদের ভিতরে যে উন্মেষ কিংবা তাদের ভিতরে যে উচ্ছ্বাস তৈরি করেছে তার কাছে সব ধরনের বৈরিতা পরাজিত হয়েছে। এবং তাকে এক নজর দেখার জন্য এখানকার মানুষ, নেতাকর্মী তো বটেই, বরং সাধারণ মানুষকেও আমরা উৎসুকভাবে দেখেছি এই পাতলিখাল এলাকার এই বৈরিত উপেক্ষা করে তাদেরকে এখানে আমরা দেখেছি দাঁড়িয়ে থাকতে। বৃষ্টিতে ভিজেছে দীর্ঘক্ষণ আর সেটি আমরা দেখেছি, তারপরেও কেউ পিছপা হননি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকে একটু কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছেন। আমরা দেখানোর চেষ্টা করছি প্রধানমন্ত্রী এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং এখানকার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে এখানে বক্তব্য রাখবেন এবং কক্সবাজারবাসীর সামনে তার পরিকল্পনা, প্রতিশ্রুতি, অঙ্গীকার কিংবা কক্সবাজারবাসীর যে দাবি দেওয়া, অর্থাৎ এই যে বাংলাদেশের নয় শুধু সারা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত ঘিরে যে পর্যটন শিল্পের যে সম্ভাবনা সেটি শুধু কক্সবাজার নয় বরং সারা বাংলাদেশের সম্ভাবনা, সারা বাংলাদেশের উন্নয়নের একটি প্রতীক হিসেবে তিনি গড়ে তোলার যে তার যে পরিকল্পনা সেটি হয়তো তুলে ধরবেন। কিংবা এই সমুদ্র ঘিরে যে ব্লু ইকোনমির কথা বিএনপি সরকার বলে আসছে, সেই ব্লু ইকোনমি ঘিরে তার যে পরিকল্পনা সেটি হয়তো তুলে ধরবেন। আমরা দেখতে পাচ্ছি। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, যা আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ রয়েছেন কক্সবাজারে, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর এবং বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকারিয়া। যাচ্ছি পরের সংবাদে। বিএসএফের পুশিং চেষ্টা ঘিরে থামছে না সীমান্ত উত্তেজনা। সীমান্ত সুরক্ষায় টহল ও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্ত উত্তেজনার আরও খবর জানাবো, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন আমাদের সাথে। কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদুজ্জামান, আর চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। শুরুতে চলে যেতে চাই আমাদের সহকর্মী রাশেদুজ্জামানের কাছে। তিনি প্রাকপুর সীমান্তে রয়েছেন, কুষ্টিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা। রাশেদ, প্রাকপুর সীমান্তের কি অবস্থা? সেখানে পুশিনের চেষ্টা করা হচ্ছিল, মানে বিজিবির বাধায় সেটা আটকে যাচ্ছিল এমন খবর পাচ্ছিলাম আমরা। আজকে এখন কি অবস্থা একটু জানাবেন। শেষ গতকালকে ভোরবেলায় এই প্রাকপুর সীমান্ত যে 12 জনকে পুশিন করা হয়েছিল তার মধ্যে শিশু, নারী এবং পুরুষ রয়েছিল। তো তাদেরকে শূন্য রেখা থেকে 40 গজ দূরে ভারতীয় সীমান্তের একটি পাটক্ষেতে রাখা হয়েছে। সর্বশেষ আপডেট যেটি সেটি হচ্ছে কোম্পানি কমান্ডার পর্যায়ে যে পতাকা বৈঠক বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সেটি কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। তো উভয় পক্ষই দাবি করেছেন যে কোনো পক্ষই তাদেরকে নেবে না, অর্থাৎ তারা ফেরত নেবে না, এবং বিজিবির পক্ষ থেকে বলছেন যে তারা গ্রহণ করবে।
করবেন না, এই মধ্য দিয়েই কিন্তু পতাকা বৈঠকটি শেষ হয়েছে। এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে সাতক্ষীরার থেকে এক ব্যক্তি এসেছিলেন, তিনি দাবি করেছেন যে রফিকুল ইসলাম এবং আসমা খাতুন এই দুইজন এবং তার একটি 10 বছরের কন্যা সন্তান রয়েছে, এই দুইজন বাংলাদেশি নাগরিক বলে তারা দাবি করেছেন এবং তার নাগরিকত্ব যে সনদ সেটিও কিন্তু দেখিয়েছেন। এবং তারা দাবি করছেন যে 3 বছর আগে ঋণের জালে জর্জরিত হয়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন এবং ভারতে কাজ করা অবস্থায় তাদেরকে বিএসএফ পুশিং করেছে, এই দাবি তারা ঠিক করছে। তবে এখন সর্বশেষ যে তথ্য কিছুক্ষণ আগে পেয়েছে সেটি বিজেপি এবং বিএসএফ কিছুক্ষণের মধ্যেই আর একটি বৈঠক অনুষ্ঠিত হবে এই সীমানায়, অর্থাৎ 148 নম্বর যে পিলার তার 3 যে পিলারটি রয়েছে সেই পিলারের কাছেই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং সেখানে উভয়ের যে যাদেরকে পুশিং করা হয়েছে তাদের কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হবে বলে আমাদেরকে কিছুক্ষণ আগে আমরা বিজেপি সূত্রে জানতে পেরেছি। তবে বিজেপি এখন পর্যন্ত বলছেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা কোনোভাবে বিএসএফ যেগুলো পুশিং করে তারা কাঁটাতার পেরিয়ে এপারে দিচ্ছেন তাদেরকে কোনোভাবেই এপারে গ্রহণ করা হবে, কোনোভাবেই তাদেরকে গ্রহণ করা হবে না এবং তারা এই বিজিবি টহলও জোরদার করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে দিন থেকে রাত পর্যন্ত যে বিজিবির যে টহল সেটি আরো বাড়ানো হয়েছে, পাশাপাশি যারা গ্রামবাসী রয়েছেন তারাও তাদেরকে সহযোগিতা করছেন। অন্যদিকে যারা গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু এই পুশিং হওয়া 12 জন ব্যক্তিকে খাবার থেকে শুরু করে শুকনা খাবার এগুলো তারা সরবরাহ করছেন। তো এই প্রচন্ড গরমের মধ্যে তারা একটি পাট খেতে মানবতর জীবনযাপন, মানবতর সময় পার করছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রঞ্জু। রাশেদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম রাশেদুজ্জামানের কাছ থেকে। এবারে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার খবর জানাবো, আমাদের সহকর্মী তুষার রয়েছেন সেখানে। তুষার, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার কি পরিস্থিতি, বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যে আলোচনা সেটা কতদূর এগুলো, আর বিজিবি এবং গ্রামবাসীদের অবস্থানটাই বা কি একটু জানাবেন। রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জে গত রাতে নওগাঁ 16 ব্যাটালিয়ন আমাদের জানায় যে গত রাতে রাতে প্রায় ভারতের বিএসএফ কর্তৃক প্রায় 15 জনকে পুশিনের চেষ্টা করা হয় বাংলাদেশের অভ্যন্তরে নৌকাযোগে। পরবর্তীতে বিজিবি জানার পরে তাৎক্ষণিক তারা হস্তক্ষেপ করে এবং তাদেরকে শূন্যরেখায় অবস্থান করে। পরবর্তীতে বিজিবি আমাদেরকে আজকে সকালে যেমনটি জানায় যে এখন পর্যন্ত তাদেরকে কোনো দেখা পাওয়া যায়নি, তাদেরকে ভারতের অভ্যন্তরে বিএসএফ কর্তৃক নিয়ে যাওয়া হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে। তবে তাদের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের মধ্যে ছিল 8 জন নারী এবং 2 জন পুরুষ এবং 6 জন শিশু রয়েছে। আমরা বিজিবির সাথে কথা বলছিলাম। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 184 কিলোমিটার এলাকা জুড়ে 3টি ব্যাটালিয়ন কাজ করে, তার মধ্যে নওগাঁ 16 ব্যাটালিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ 53 এবং 59 ব্যাটালিয়ন। আমরা এর আগে যতটুকু দেখেছি যে গত 4 তারিখের যে পুশিনের ঘটনা ঘটে একই সীমান্ত দিয়ে নওগাঁ ব্যাটালিয়নের অধীনে, এরপরে তেমন কোনো আমরা উত্তেজনাকর পরিস্থিতি দেখিনি। চাঁপাইনবাবগঞ্জ 53 এবং 59 ব্যাটালিয়নের এই সীমান্ত রেখাগুলোতে তেমন কোনো উত্তেজনা আমরা লক্ষ্য করিনি। পাশাপাশি আপনাকে জানাতে চাই 3টি ব্যাটালিয়নই তাদের অতিরিক্ত সদস্য বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক টহল জোরদার রাখা হয়েছে। এর পাশাপাশি আপনাকে জানাতে চাই এলাকাবাসী যেমনটি বলছেন, এলাকাবাসী যখন উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হচ্ছে তখন এলাকাবাসী বিজিবির সাথে টহলে যোগ দিচ্ছে এবং তারাও দেখা যায় যে এবং আমবাগান এবং পাশাপাশি নদীপথ হওয়ায় এই এলাকাগুলো দিয়ে পুশিনের চেষ্টা সর্বত্র করে থাকে বিএসএফ কর্তৃক। আপনাকে প্রায় 52 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারে বেড়া নাই, এই এলাকাগুলো দিয়েও পুশিনের চেষ্টা করা হয়। তবে আমরা বিজিবি কর্তৃপক্ষের কাছে জানছিলাম, তিনারা বলছিলেন যে প্রায় আনসার বিডিপির প্রায় 33 জন সদস্যকে সীমান্তে মোতায়েন করা হয়েছে। যদি বিজিবির কোনো প্রয়োজন পড়ে, তাৎক্ষণিক কোনো প্রয়োজন পড়লে তাহলে আনসারের সাথে যোগাযোগ করে তারাও তাদেরকে সহযোগিতা করবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকাগুলোতে আমরা গিয়েছি, দেখেছি মূলত চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার লোকজন তারা যেমনটি বলছেন যে তারা এই কারণে পুশিনের ঘটনা নিয়ে একটি তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, এরকম তারা আশঙ্কা করছে। পাশাপাশি আপনাকে জানা চাই এলাকাবাসী বলছে যে বিজিবি তাদের সর্বাত্মক চেষ্টা চালার সাথে তাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করবে এলাকাবাসী। এই ছিল রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। তুষার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বাংলাদেশ এবং ভারত সীমান্ত এলাকার পুশিন পরিস্থিতি কি সেটা আমরা জানছিলাম। এবারে আদ্দিন হাসপাতাল প্রসঙ্গ। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর
অনিশ্চয়তায় পড়েছেন রাজধানীর আদ্দিন হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। ফিরিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসা নিতে আসা নতুন রোগীদেরও। তবে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা। এ বিষয়ে আরও খবর জানবো, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন মাহমুদুল হাসান। মাহমুদ, আপনি তো আদ্দিন হাসপাতালে রয়েছেন। লাইসেন্স বন্ধ হবার পর যে সাধারণ রোগীরা ছিলেন তাদের চিকিৎসা সেবা ঠিকমতো চলছে কিনা, জরুরি যেই আইসিইউ বা সিসিইউতে যেই সমস্ত রোগীরা ছিল তাদের সেবা চলছে কি চলছে না একটু জানাবেন। 400-রও বেশি রোগী কিন্তু এই হাসপাতালটিতে এখনও চিকিৎসাধীন রয়েছেন। সেই রোগীরা কেউ 7 দিন কেউ 5 দিন ধরে এখানে চিকিৎসা নিচ্ছিলেন, তারই একটি অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন। এখন মোটামুটি হাসপাতালটির লাইসেন্স যেহেতু বাতিল হয়েছে, এর চিকিৎসা কার্যক্রম এটি স্থগিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে তারা সরকার বরাবর আপিল করবেন যাতে এই লাইসেন্সটি তারা ফেরত পান। কিন্তু সমস্যা হয়েছে সেটি হচ্ছে যে সকল রোগী দীর্ঘদিন ধরে এখানে ট্রিটমেন্ট নিচ্ছিলেন, যারা হয়তোবা কোনো কিডনি ডায়ালাইসিস সহ বিভিন্ন কাজে গত 1 বছর 2 বছর ধরে এখানে চিকিৎসাধীন ছিলেন, তারা কোথায় যাবেন এই প্রশ্নটি তারা কিন্তু করছেন। আমরা একজন মহিলাকে পেয়েছি যার সন্তান কিন্তু এখানে গত 2 বছর ধরে ডায়ালাইসিস করছিলেন। এখন আপনি কি এখন আমি কি করব বলেন আপনি? আমার তো আর করার কিছু নাই। আমি চাই চিট্টায় কাম করে বাসায় কাম করে আমি এখন কি করব স্যার? আপনি ডায়ালাইসিস তো অন্য জায়গাতেও হয়, আপনি কেন চেষ্টা না করে শুধু এই হাসপাতালটা? চেষ্টা অনেক যে সকাল 5টার সময় উঠছি, কোনোখানে ই করতে পারি নাই, শীত নাই কিছু নাই, টাকা নাই পয়সা নাই, কোথা থেকে করবো বাবা? আমি বাসায় কাজ করে খাই, ভিক্ষা করে খাই, কি করবো? পেটের সন্তান থেকে দেখছি না, ছেলে মেয়ে পালাইতে গেছে আমার কাছে। শুনছিলেন কিন্তু একজন রোগীর স্বজন তার ছেলের এখানে ডায়ালাইসিস তিনি করাতেন। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি সমস্যায় পড়েছেন? আমি সমস্যা পড়েছি, আমি দীর্ঘদিন যাবত এই হসপিটালে আমার আসা যাওয়া আছে। তার মধ্যে আমরা যেটা আমাদের নজরে পড়ে যে দেশের দূর দূরান্ত থেকে নিম্নবিত্ত মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষে এখানে সহজভাবে চিকিৎসা পাচ্ছে। এখানে কোনো হয়রানি পেরেশানি, কোনো চাঁদাবাজি, কোনো প্রকারের কোনো কিছু হয় না। নির্দিষ্ট একটা ফিসের মাধ্যমে এখানে চিকিৎসা হয়। আমি গত সপ্তাহে আমার ওয়াইফকে স্কিনে ডাক্তার দেখানোর জন্য অনেক হসপিটালে আমি করছি, ভালো কোনো ডাক্তারের সিরিয়াল পাই না। তার মধ্যে অনেক সমস্যাও পোহাইতে হচ্ছে। তারপরে ওকে নিয়ে এখানে এসে একজন স্কিনের ডাক্তার দেখালে মাত্র 220 টাকা ভিজিটে। দেখানোর পরে ওনার রিপোর্ট যা হয়েছে মোটামুটি এখন রিপোর্ট নিতে আসছি, আয়সা দেখি যে হসপিটাল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় আমি বুঝতে পারছি না, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন 6টা শিশু এখানে মারা গেল, হাসপাতালের লাইসেন্সটা বাতিল হলো, হাসপাতালটা বন্ধ, তারপরেও কেন চিকিৎসা নিতে আপনারা এখানেই আসছেন? এই বিষয়টা আসলে বোধগম্য হচ্ছে। দেশের বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়, কিন্তু ওইটার জন্য একেবারে এরকম তালা দেওয়া বা বন্ধ করে দেওয়ার বিষয়টা হয়ে ওঠে না। আমরা সাধারণত যা দেখে আসছি এটা একটা সংশোধনী থাকে, এটা একটা সময় দিতে হয়। একটা ডিপার্টমেন্ট হয়তো কয়েকটা বাচ্চা মারা গেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যে যাদের বাচ্চাগুলি মারা গেছে তারা হয়তো অনেকের এটাই শেষ অবলম্বন ছিল, একটা বাচ্চাই হয়েছে দীর্ঘদিন পরে। এটা নিয়ে আমরা ফ্যামিলিগতভাবে আমরা এটা নিয়ে আলোচনা করি যে যাদের বাচ্চাটা মারা গেছে তাদের কষ্টটা অনেক বড়। তার দিক থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আরেকজনের সাথে একটু কথা বলি। তিনিও আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি সমস্যা আছেন? আমি সমস্যা আছি হচ্ছে আমার আম্মাকে ডাক্তার দেখাতে আসছি, স্কিনের সমস্যা, আর ওনার হচ্ছে গাইনিক্যাল প্রবলেম আছে। তো আসার পরে বলতেছে এখানে এখন সেবা নেওয়া বন্ধ, সরকার নাকি ওনাদের লাইসেন্স বাতিল করছে না কি হয়েছে জানি না। এখন আমার কথা হচ্ছে আমরা সাধারণ জনগণ ওনাদের এই ভুল সিদ্ধান্তের শিকার হব কেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রোগীর স্বজনদের কথা কিন্তু আমরা শুনছিলাম। এখন বিষয় যেটি দাঁড়িয়েছে যে হাসপাতালটি ত্রুটি থাকার কারণেই কিন্তু লাইসেন্সটি বাতিল করা হয়েছে। এটি কোনোভাবেই কিন্তু কোনো মৃত্যু কাম্য নয়, সেটি একটি বিষয়, এটি অবশ্যই বড় একটি বিষয় যে কারণে সরকার পদক্ষেপ নিয়েছে এবং এর প্রেক্ষিতে কিন্তু তাদের আবেদন করারও সুযোগ রয়েছে। কিন্তু মূল যে সমস্যাটি রয়েছে, যে সকল রোগী এখনও চিকিৎসাধীন ছিলেন, যারা মোটামুটি কিছু অর্থ এখানে ব্যয় করেছেন, তারা নতুন হাসপাতালে গিয়ে নতুন করে চিকিৎসা সেবা শুরু করে, সেটি কিন্তু অনেকেই অপারক তারা বলছেন। তো এই বিষয়টি হয়তোবা সরকারের পক্ষ থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় এই সকল রোগীদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য, সেই ক্ষেত্রে হয়তোবা এই হাসপাতালটি বন্ধ করা সহজ হবে। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদ্দিন হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। এদিকে রাজধানীর CMJF কার্যালয়ে গবেষণা প্রতিষ্ঠান
পিটিআইআরসি আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা চলছে, যাতে নতুন বাজেটের বিভিন্ন দিক নিয়ে বক্তারা বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মানে ইনকনসিস্টেন্সিটা, যে সরকার যে করটা ছাড় দেয় সেই করের সুফলটা সহজে ভোক্তার কাছে পৌঁছায় না। একটা মাঝখানে একটা সিস্টেম লসের কারণে সেই ট্যাক্সটা কারো না কারো পকেটে চলে যায়, হয় আপনার কর্মকর্তাদের পকেটে যায় অথবা ব্যবসায়ীর পকেটে যায়। সুতরাং আপনি যে ট্যাক্সটা দিচ্ছি সেই ট্যাক্সটা যদি সরকারি কোষাগারে ঠিকভাবে না পৌঁছায়, জনগণ কি ট্যাক্স দিতে আগ্রহী হবে? আপনি দেখেন আমাদের ট্যাক্সের বেসটা কতটা পুয়ার। আমাদের 17-18 কোটি লোকের দেশে মাত্র 50 লক্ষর মতো ট্যাক্স রিটার্ন দেয়, আর কর্পোরেট ট্যাক্স রিটার্ন তো আরও কম, মাত্র 35 থেকে 37 হাজার কোম্পানি ট্যাক্স রিটার্ন দেয়। মানে সরকারের কাছে তাদের ডেটা আছে যে তারা বছরে কত টাকা আয় করেছে, কত টাকা ব্যয় করেছে, কত টাকা ট্যাক্স দিয়েছে, আর বাকিদের তথ্য সরকার জানে না। তাহলে এই যে ট্যাক্স কমপ্লায়েন্স বাড়াতে হলে অবশ্যই রিফর্ম দরকার, সরকারের সদিচ্ছা দরকার, কিন্তু সবচেয়ে বড় দরকার হচ্ছে যেই ট্যাক্সটা আমরা দিচ্ছি সেটা পাবলিক এক্সচেকারে কিংবা সরকারি কোষাগারে ঠিকভাবে যাচ্ছে কিনা, এটা একটা বিষয়। আর মোটামুটি এবারে আমরা দেখেছি যে নতুন কিছু জিনিস এসেছে। আপনার যদি ফাইন্যান্স বিলটা দেখেন, ফাইন্যান্স বিলে মোটামুটি মানে ট্যাক্সের অনেক কিছু থাকে যেটা অনেক পরে আমরা বুঝতে পারি, দেখা যায় 3-4 মাস পরে বুঝতে পারি যে এটার জায়গায় এটা প্রতিস্থাপিত হইবে, মানে এখানে ট্যাক্স বেড়েছে। তো সেই ফাইন্যান্স বিলে নতুন কিছু জিনিস দেখেছে, এখানে ফ্রি ট্রেড জোন করেছে। তার মানে আমরা তো হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রিপেয়ার করছি এবং এফটিএ যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা সাইনের দিকে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের ট্যাক্সে কিংবা কাস্টমসে কিছু সিম্পলিফিকেশনের বিষয় এসেছে। তবে মোটা দাগে আমি যেটা বলছি, শাহাদাত স্যার যেটা বললেন যে আমাদের আসলে রিফর্ম অ্যাক্টিভিটিগুলো খুব একটা আগায় না। আপনারা দেখবেন যে বিভিন্ন সময়ে ব্যবসায়ীরা বলে যে কাস্টমস পয়েন্টে যে হয়রানি, সেটার জন্য তাদের অনেক সময় লাগে এবং পণ্যের মূল্যটা বেড়ে যায়। সেই কাস্টমস পয়েন্টে হয়রানি কমানোর জন্য আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট, 600 কোটি টাকা আর 400 কোটি টাকার প্রজেক্ট চালু হয়েছে, কিন্তু সেই প্রজেক্টগুলো দেখা যায় যে পার্শিয়াল অটোমেশন, মানে ফুল অটোমেশনের দিকে সরকার যেতে পারছে না। এটার জন্য আসলে আমি বলবো যে সরকারের সদিচ্ছা যতটুকু দরকার তার চেয়েও বেশি দরকার হচ্ছে টিম বিল্ডিং, যে আপনি যাদেরকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন, যাদেরকে দিয়ে অটোমেশনের সুফলটা জনগণের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন, তারা আসলে অটোমেশন চাচ্ছে কিনা। দর্শক, জাতীয় ক্রিকেট দলের অফ স্পিনার নাইম হাসানকে চট্টগ্রামে ডিবি পরিচয়ে জিম্মি করে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। পরবর্তীতে নিজেকে খেলোয়াড় পরিচয় দেওয়ার পরও কোনো কারণ ছাড়াই চট্টগ্রাম খুলশী থানা পুলিশ তাকে লাঠি দিয়ে পিটিয়েছে, তাকে শারীরিকভাবে চরম হেনস্থা ও গায়ে হাত তোলা হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন তিনি। এই মুহূর্তে চট্টগ্রামে নাইমের বাড়িতে আছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিমের সাথে যুক্ত হতে চাই এবং তামিমের মাধ্যমে জানতে চাইব যে তামিম, এখন নাইম হাসানের শারীরিক অবস্থা কেমন আছেন, তার পরিবারের সদস্যরা কি বলছেন? সকালেই কিন্তু আমরা এই ঘটনা জানার পরেই সকালে আমরা নাইম হাসানের বাসায় এসেছি এবং তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তার সাথে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে এবং তার পরে শারীরিকভাবে যে নির্যাতন চালানো হয়েছে, সেই নির্যাতনের পরে কিন্তু তিনি অনেকটাই অস্বস্তি বোধ করছেন এবং তিনি অসুস্থ হয়ে আছেন। এবং তার বাবার সাথে আমরা কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন তার গায়ে পাইপ এবং ভারী বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে এবং গলায় ধরা হয়েছে। সেই কারণে কিন্তু তিনি বেশ কিছু জায়গায় ব্যথা পেয়েছেন এবং এরপরে তার বাবা যখন থানায় যান এবং থানায় তার পরিচয় দেন, তখন তার উপর আরও চড়াও হন বলে তিনি জানিয়েছেন। তবে আমরা যদি একটু আপনাদের সাথে আরেকটু কথা বলাতে চাই যে নাইম হাসানের ভাই কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। তো এখন পর্যন্ত আমরা যেহেতু জেনেছি তিনি মামলা করেছেন এবং তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন, কিন্তু আরেকটু বিস্তারিত জানতে চাই। রাসেল এবং হলো যে আপনার এই যে ডিবি পরিচয় দিয়েছে ওর নাম হলো সোহেল। এখানে প্রথম থেকে যেটা হয়েছে, ও এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে, লালখান বাজার মোড়ে আসার পর একে আপনার সিঙ্গেল দেয় পুলিশে, ও দাঁড়াবার পর ও যখন ওই নেমে ও বলছে কি সমস্যা, ওর পরিচয় দেওয়ার পর আপনার বলে আপনার এইখানে আপনার আমাদের ইনফরমেশন আছে, আমরা আপনার গাড়ি চেক করব। এসআই এখন
এখন চেক করতে স্বাভাবিক ও চেক করবে, কিন্তু ও তো আপনার গলায় হাত দিতে পারবে না, এবং ওর সাথে যে পাবলিকটা ছিল আননন পাবলিক, ও তো মারতে পারবে না। একটা পুলিশের সামনে যদি আননন পাবলিক দুজে মারে, তাহলে ওই পুলিশ সদস্য থেকে ওই পাবলিকের ডিমান্ডটা বেশি। আমরা বারবার ওসি স্যারকে বলার একটা মাত্র কারণ, ও ডিবি পরিচয় দিছে, ওর পরিচয়পত্রটা আপনি ফাইন্ড আউট করেন, এবং ও পুলিশ অফিসারের থাকতে ওর গায়ে কেমনে হাত দেয়। আমরা ন্যায় বিচার চাচ্ছি, যারা দোষী তাদের অবশ্যই আইনের আওতায় আনা হোক, এবং যে ডিবি পরিচয় দিয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। না, মামলা প্রত্যাহার করা হয় না। না, আমরা মামলা প্রত্যাহার করব না। আমরা আজকে যদি আমরা প্রত্যাহার করি, এইটা পরবর্তীতে অন্য পাবলিকের সাথে হতে পারে। আমরা এটা মামলা প্রত্যাহার করবো না। আমাদের ফাইনাল ডিসিশন হলে আমরা মামলা লড়বো, এটা যতটুকু যাতে হয় আমরা ওটা। নাইমের অবস্থা আসলে মানসিকভাবেও বিপর্যস্ত, ও আসলে কারোর সাথে কথা বলতে যাচ্ছে না। জি, অবশ্যই আসবে। উনি হয়তো 20-25 মিনিটের মধ্যে এখানে আসবে। কমিশনার স্যার এবং এডিসি স্যার এখানে আসবে। আচ্ছা, রাতে তো আপনাদের সাথে কথা বলা হয়েছে, যখন তামিম ইকবালের কথা বলেছেন, ইস্তাফিল খোসের কথা বলেছেন, তখন তারা কি বলেছেন যে তারা এই ধরনের ঘটনা আসলে কিভাবে ঘটলো তারা কোনো তদন্ত করবেন কিনা আসলে? আবার কোয়াবের পক্ষ থেকে দেখেছি আমরা, কোয়াবের সদস্যরা এসেছেন, তাইজুল ইসলাম আসার কথা আছে। সেই ক্ষেত্রে আসলে তাদের খেলোয়াড়দের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? প্রশাসনের পক্ষ থেকে বলতে তামিম ভাই এবং ইসরাফিল ভাই প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে। তামিম ভাইয়ের সাথে যেটা কথা হলো, তামিম ভাই নাইমের সাথে কথা বলছে। কথা বলার পর এটা প্রয়োজনীয় ব্যবস্থা ওই ওসি স্যারের সাথে কথা বলছে। ওসি স্যার এই এডিসি স্যার ডিসি সাহেবকে জানাইছে। ডিসি স্যার এই রাতে 3টায় এসে এই ওনাদের স্বীকারোক্তি নিছে, এবং নেওয়ার পর আমরা মামলা করছি। যেমনটি শুনছিলেন আসলে এইভাবেই যেভাবে হেনস্থা করা হচ্ছে, সেই হেনস্থার প্রেক্ষিতে কিন্তু যে মামলা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে, এবং মামলাটি প্রত্যাহার করা হবে না বলে তারা জানিয়েছেন। এবং প্রশাসনের যেই আচরণ, সেই আচরণের প্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষও এই ধরনের আচরণ কাম্য করে না। সেক্ষেত্রে জাতীয় দলের একজন ক্রিকেটার যেখানে এই ধরনের আচরণ পায়, সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ নিয়ে এক ধরনের প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে। এবং যারা বিভিন্ন পর্যায়ে তারাও কিন্তু বলছেন যে এই আচরণ, পুলিশি আচরণ কিন্তু তারা কোনোভাবেই কাম্য করে না, এবং একটি ন্যায় বিচার আশা করছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে পুলিশ কমিশনার এবং এডিসি আসবেন, সেখানে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এই ছিল চট্টগ্রামের নাইমের বাসা থেকে সবচেয়ে সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের থেকে জানাচ্ছিলেন অফ স্পিনার নাইম হাসানের বাড়ি থেকে জানাচ্ছিলেন, নাইম হাসানের ওপর ডিবি পরিচয়ে মারধর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, এই বিষয়ে জানাচ্ছিলেন তিনি। দর্শক, সংবাদের শুরু থেকে জানাচ্ছিলাম আমরা যে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন, এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বক্তব্য রাখছেন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তারা যেভাবে বড় সম্মানে কাজ কাম করছি, আর ভাই হাজল তো আরে 1 লাখ বেশি ভেবে কথা হবো। ওই মাই সকলের ওই যে টিকেট মেকে দিয়ে বিভ্রান্ত করছিলে, এই যাতে আর না করে আমরা তুমি যাইয়া কথা হওয়া বলবে। সমাজে সংগঠন করা ফুরিব, ঘরে ঘরে যা ফুরিব, গণসংযোগ বাড়া ফুরিব, রাস্তার মধ্যে তা ফুরিব, সরকারও তাইলে আলসিদের জন্য পারিব। আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বললাম। মানে প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের সাথে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে একটু পর পর মনে হয়, দূরের মনে হয়। সেই জন্য আপনারা সবাই, আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই, বক্তৃতা দিবে আমাদের নেতা। আমি শুধু আসলাম মাইকের সামনে না দাঁড়ালে তো বেমানা লাগে, সেই জন্য দাঁড়ালাম। আপনারা সবাই দোয়া করবেন। আমরা কক্সবাজারের জন্য, সারা বাংলাদেশের জন্য বৃহত্তর মাস্টার প্ল্যান করে আমাদের নেতা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। ওনার একটা প্ল্যান আছে। আমরা কি বলি? আমাদের একটা প্ল্যান আছে। বাস্তবায়ন শুরু হয়েছে, দেশের মানুষ দেখতে শুরু করেছে। সেটা সরকারে দায়িত্ব গ্রহণ করার পরে, আমরা ক্ষমতা বলি না, দায়িত্ব গ্রহণ করার পরে একে একে এই বুটের কালি মুছে যাওয়ার আগেই বাস্তবায়ন করা শুরু হয়েছে। এটার নাম বিএনপি, এটার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি। ওনার নাম আমাদের জননেতা, এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ
এমপি সাহেব আছে, কাজলের সমস্ত দাবি দেওয়া আজকে আমরা বিকেলে সুদী সমাবেশে বসে আলোচনা করব। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনারা অনেক কিছু শুনতে পাবেন এই এলাকার মানুষের জন্য, কক্সবাজারবাসীর জন্য, সারা বাংলাদেশের জন্য যা কিছুই প্রয়োজন তিনি চিন্তা ভাবনা করে রেখেছেন। একে একে সেগুলো পরিকল্পনা প্রকাশ করবেন, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সভা দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে শেরপুরে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে নদ নদীর পানি। মহারশী, সোমেশ্বরী ও চিল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের বেশ কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বিস্তারিত জানবো, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন শেরপুর এবং কুড়িগ্রাম থেকে। শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোরাদ হোসেন এবং কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের। শুরুতে চলে যেতে চাই শেরপুরের সহকর্মীর কাছে, মুরাদ হোসেনের কাছে। জানতে চাইব, বিভিন্ন নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটি সড়ক এবং সেখানেও পানি জমে আছে, কি অবস্থা শেরপুরের একটু বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, গত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারণে এবং কি পাহাড়ি ঢলে যে শেরপুরের যে প্রধান প্রধান নদীগুলো রয়েছে প্রতিটি নদীর পানি কিন্তু বেড়ে গেছে এবং কি যে বিশেষ করে সোমেশ্বরী, মহারশী এবং কি তেল্লাখালী নদী রয়েছে সেই তিনটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা বর্তমান দাঁড়িয়ে আছি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে। আর এই বাজারটিতে ব্যাপক পানি হয়েছে এবং কি পাহাড়ি ঢলের পানি, নদীর পানিতে কিন্তু বাজার অনেকটাই তলিয়ে গেছে। তবে শহর রক্ষার বাঁধ না থাকায় প্রতি বছর এই বাজারটি কিন্তু এই পানিতে এই টইটম্বুর হয়ে যায় যখনই বর্ষার মৌসুম আসে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো কিন্তু আরো অধিক পরিমাণে উজানে অধিক পরিমাণে আরো বৃষ্টি হলে এবং কি পাহাড়ি ঢল আসলে কিন্তু যে কোনো সময় ভাঙনের শঙ্কা রয়েছে। তবে পূর্বের যে ভাঙনগুলো রয়েছিল সেই ভাঙনগুলো দিয়েও কিন্তু লোকালয়ে পানি ঢুকছে। সেই ভাঙনগুলো পূর্ণ না করায় কিন্তু ভাঙনগুলো দিয়ে লোকালয়ে ব্যাপক পরিমাণে পানি ঢুকছে। অন্যদিকে যে পাড়গুলো রয়েছে সেই পাড়গুলো দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় উপচে লোকালয়ে পানি ঢুকছে এবং প্লাবিত হচ্ছে গ্রামগুলো। রঞ্জু, এই ছিল শেরপুরে পানির সর্বশেষ। মোরাদ হোসেন, আপনাকে ধন্যবাদ। শেরপুরের খবর জানলাম আমরা। এবারে চলে যেতে চাই কুড়িগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের কাছ থেকে জানতে চাইব, জুবায়ের, একটুখানি বৃষ্টি হলে সেখানে নদী ভাঙনের অবস্থা তৈরি হয়, বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানবো একটু পরবর্তীতে। আপনার সাথে যুক্ত হচ্ছে কিছুক্ষণ পরেই আমাদের কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন এবং সেখানে বেশ কিছু কর্মসূচি আছে তার। এখন তিনি একটি পথসভায় বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, উপস্থিত বর্গ, এলাকাবাসী ভাই বোনেরা এবং আমার দলীয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই যে আজকে আপনাদের এখানে আসলাম, কেন এসেছি জানেন তো? কেন বলেন তো? কেন এসেছি বলেন তো ভাই? খাল খননের জন্য। কি নাম খালটা? পাতালি খাল। এই খালটা কিন্তু আজকে যে আমরা পুনর্খননের কাজে হাত দিয়েছি, এই খালটা প্রথম খনন করেছিলেন আজকে থেকে 50 বছর আগে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় ভাই বোনেরা, এই খালটি আমরা এই জন্য খনন করতে চাই কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা নির্বাচনের আগে শুনেছিলেন যে আমরা দেশের মানুষের সামনে বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা দেশের জন্য কতগুলো কাজ করতে চাই এবং কি কি সেই কাজগুলো ছিল আজ যে খাল খনন কর্মসূচি এখানে উদ্বোধন করলাম আমরা। এইরকম দেশে আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচির কাজ শুরু করতে চাই, পুনর্খননের কাজ শুরু করতে চাই এবং ইনশাআল্লাহ আগামী 5 বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। কারণ
এই খাল, এই যে পাতালি খাল, এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় 40,000 মানুষ উপকৃত হবে এই এলাকার। প্রায় 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। প্রায় 1200 মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায় এবং সরাসরি প্রায় 8,500 কৃষক ভাই সেই সেচ সুবিধা পাবে এই খাল পুনর্খনন করার মাধ্যমে। এইভাবে চিন্তা করুন, সারা বাংলাদেশে যদি আমরা যেই খালগুলোকে লক্ষ্য করেছি সেই খালগুলো যদি খনন এবং পুনর্খনন করতে পারি, তাহলে চিন্তা করুন এই একটি এলাকাতেই এই 10 বর্গ কিলোমিটার এলাকার মানুষ এই পানির সুবিধা পাবে। তার মধ্যে 40,000 মানুষ তো পানির সুবিধা পাবে, সাথে 8,500 কৃষক ভাই সরাসরি যারা কৃষক তারা সেই সুবিধা পাবে এই একটি উপজেলাতে, এই সদর থানাতেই। তাহলে চিন্তা করুন, আমরা যদি 20,000 কিলোমিটার খাল খনন করতে পারি, সারা বাংলাদেশে কত কৃষক ভাই সরাসরি সেচের সুবিধা পাবে। আমরা আগেই বলেছি, সব সময় বলছি, আজকেও বলছি, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি এবং সেই জন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, কৃষক ভাইদের সুবিধার জন্য, কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই খাল খনন কর্মসূচি যেমন শুরু করেছি, একই সাথে আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ওষুধ বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে 2,500 টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে। এই কথাটা আমরা বলেছিলাম। আপনারা জানেন 2 দিন আগে আমরা বাংলাদেশে বিএনপি এই বর্তমান সরকার গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখে সরকার গঠনের পরে এই গত 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। সেই বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি এবং ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8 থেকে প্রায় 10,000 কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের জন্য, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমরা জানি গ্রামে গঞ্জে মিলিয়ে বাংলাদেশের শতকরা 70 থেকে 80% মানুষ, খেটে খাওয়া মানুষ বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে বাস করে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এখন এই নারীদের দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন। এই নারীরা যদি শিক্ষিত না হয়, তারা যদি স্বাবলম্বী হতে না পারে, তাহলে পুরুষের পাশে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সেই জন্য এই নারীদের শিক্ষা ব্যবস্থা, তারা যাতে আরও শিক্ষার সুযোগ পায়, সেই জন্য স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত আমরা এই বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে এবং শুধু তাই নয়, একই সাথে আমরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তিও দিব, সেই ব্যবস্থাও আমরা রেখেছি এই বাজেটের মধ্যে। এবং একই সাথে এই যে বাংলাদেশের শতকরা 70% মানুষ, অন্তত 70% মানুষ যে গ্রামে বসবাস করে, এই গ্রামের পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবার ঘোষণা দিয়েছি। এবং যেমন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটু আগে বলেছেন যে ভোটের দাগ শুকানোর আগেই আমরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি পালনের কাজ শুরু করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। এই সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি
প্রত্যেক উপজেলা 8 থেকে 10,000 মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে বাজেট ঘোষিত হয়েছে 2 দিন আগে, সেখানে আমরা বলেছি আমরা এই দেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায়, মানুষ যাতে স্বল্প মূল্যে ওষুধ পেতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এবং সেই জন্যই অনেকগুলো চিকিৎসা ব্যবস্থার অনেকগুলোর উপরে আগের সরকারগুলো ট্যাক্স রেখে গিয়েছিল, ভ্যাট দিয়ে গিয়েছিল, আমরা সেই ট্যাক্সগুলো আমরা উঠিয়ে নিয়েছি। তার ফলে আগে একজন হার্টের রোগী সে যদি স্টেন্টিং করত, তাহলে তার যেখানে প্রায় 1.25 লক্ষ টাকার মতন খরচ হতো, সেই টাকা এই ট্যাক্স উঠায় নেবার পরে আগামী জুলাই মাস পর থেকে ইনশাল্লাহ সেটি প্রায় অর্ধেকে নেমে আসবে। শুধু তাই নয়, অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ কিডনি ডায়ালিসিস রোগী আছে, কিডনি ডায়ালিসিস করতে হয়, সেই ডায়ালিসিসের যে ওষুধ আসে সেটিরও ট্যাক্স তুলে নেওয়া হচ্ছে। তার ফলে এখন প্রায় 800 থেকে 8,000 টাকা পর্যন্ত প্রত্যেকটি রোগীর প্রত্যেকটি ডায়ালিসিসের ক্ষেত্রে খরচ কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো করার উদ্দেশ্য এবং কাজগুলো করার লক্ষ্য একটি। কি সেই লক্ষ্য? সেই লক্ষ্য হচ্ছে দেশের মানুষ যাতে একটু ভালো থাকতে পারে। আজকে সকালবেলায় আসার সময় যখন আমি প্লেনে করে এই কক্সবাজার আসছিলাম, তখন আমি প্লেনে বসে বসে পত্রিকাগুলো দেখছিলাম যে কি কি সংবাদ করেছে। অনেকগুলো পত্রিকাতে আমি দেখলাম, পত্রিকাগুলো নিউজ করেছে প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের, ওষুধ, বিভিন্ন চিকিৎসার বিষয়ের ট্যাক্স কমিয়ে দিয়েছি যাতে সেগুলোর দাম কমে যায়, যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দাঁড়াও। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি বিষয় এখানে বাজেটের মধ্যে উল্লেখ করেছি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষির সাথে সাথে একই সাথে আমাদেরকে শিল্প বাণিজ্য গড়ে তুলতে হবে। এবং সে কারণেই শিল্প বাণিজ্য যদি গড়ে উঠতে পারে, আমাদের সন্তানরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবং সে কারণেই যে সকল শিল্প দেশে উৎপন্ন হয়, যে সকল দ্রব্য দেশে উৎপাদিত হয়, একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে সেগুলোর উপরে আমরা ট্যাক্স বাড়িয়েছি, যাতে করে দেশে যেই দ্রব্যটি উৎপাদিত হচ্ছে সেই দ্রব্যটি যারা উৎপাদিত হচ্ছে সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে, তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়। এখন প্রিয় ভাই বোনেরা, দেশের মালিক আপনারা, দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ।
এই 20 কোটি জনগণ যারা দেশের মালিক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের কাছে আমি বিচার দিয়ে যাচ্ছি যে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম। এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ট্যাক্স কমিয়ে দিল, এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে নিত্যপণ্য যেটা রয়েছে, বাজেট বাড়ার পরে প্রধানমন্ত্রী বলছিলেন যে বারবার করে যে বাজেট হবার পরপরই নিত্যপণ্যের দাম বেড়ে যায়, কিন্তু এইবারে নিত্যপণ্যের দাম বাড়েনি। এ বিষয়ে আরেকটু খবরাখবর জানবো, নিত্যপণ্যের কী পরিস্থিতি। বাজেটের পরই নিত্যপণ্যের দাম বেড়ে যায়, প্রধানমন্ত্রীও বলছিলেন। এ বিষয়ে ইমতিয়াজ আহমেদ, আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ রয়েছেন এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে। ইমতিয়াজের কাছ থেকে জানতে চাইবো, ইমতিয়াজ, বাজেট হবার পরপরই প্রধানমন্ত্রীও বলছিলেন বাজেটের পরেই বিভিন্ন জিনিসের দাম বেড়ে যায়, এবারে দাম বাড়েনি। এবার তো দাম আসলে কমার কথা। বাজেট ঘোষণা হলো, যদিও এখনো কার্যকর হতে হয়তো সময় লাগবে, কিন্তু বাজেট ঘোষণা হলো, দাম কমে যাবার কথা। দাম কি কমলো আদৌ? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আসলে বাজেট ঘোষণার পরে আমরা অন্যান্য বছর, অর্থাৎ এর আগের যে বাজেটগুলো ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে বাজেট ঘোষণার পর দিনে এসে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এবার পরিস্থিতি একটু ভিন্ন, অর্থাৎ আগের যে দাম ছিল সেই দামই আমরা আজকে এসে বাজারে দেখতে পাচ্ছি। এর কারণ হিসেবে আমরা যতটুকু বুঝতে পারছি সেটা হলো, যেহেতু এবছর বাজেটে নিত্যপণ্যের 60টি নিত্যপণ্যের দামের উপর থেকে উৎসে কর কমানো হয়েছে, ফলে চাল, ডাল, তেল সহ মশলা জাতীয় যে পণ্য রয়েছে, এরকম বিভিন্ন পণ্যের উপর থেকে আসলে কর কমানোর প্রস্তাব এসেছে। যদিও এইটি বাস্তবায়ন হতে আরও প্রায় 1 মাস সময় লাগবে, অর্থাৎ এই কর বাস্তবায়ন হতে আরও যেহেতু কিছুটা সময় লাগবে, তাই এর প্রভাব আসলে এখনই বাজারে পড়ার কথা না। কিন্তু অন্যান্য বছর যখন কোনো কর বাড়ানো হয়, তখন কিন্তু আমরা দেখতে পাই যে ঘোষণার সাথে সাথে পণ্যের দাম বেড়ে যায়। তবে এবছর আসলে পরিস্থিতি একটু ভিন্ন, আগের মতোই রয়েছে অধিকাংশ পণ্যের দাম। এখন পর্যন্ত কোনো পণ্যের, যেসব পণ্যের উপর থেকে কর কমানো হয়েছে সেসব পণ্যের উপর থেকে কিন্তু দাম এখন পর্যন্ত কমেনি। যারা বিক্রেতারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এর প্রভাব পড়তে পারে, যেহেতু এখনও বাজারে আগের কেনা দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ আগের কর কাঠামোর মধ্যে যেসব পণ্য আমদানি হয়েছে সেসব পণ্য এখনও বাজারে রয়েছে। তাই আসলে দামের উপরে তেমন কোনো প্রভাব পড়েনি। হয়তো কিছুদিন পরে নতুন কর কাঠামোর আওতায় যখন পণ্য আমদানি হবে, তখন দরদাম অনেকটাই কমে যাবে। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজেট পরবর্তী কারওয়ান বাজারের পরিস্থিতি বা নিত্যপণ্যের দাম কতটা কমলো সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আর এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি রঞ্জিত দেখার।